বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল মাহমুদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো আমি দেখতে পাচ্ছি একজন জয়েন করেছো, তোমার নামটা বলো। যে জয়েন করেছো তোমার নামটা বলো। ঠিক আছে, আমরা গতদিন পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের তাড়িত চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ এই অধ্যায়ের উপর একটা ক্লাস করেছিলাম। আজ এই অধ্যায়ের উপর আমাদের দ্বিতীয় ক্লাস। তো তোমরা খেয়াল করবে, আগের দিন তোমাদের একটা সূত্র শিখিয়েছিলাম, সূত্রটা আমি আবার মনে করিয়ে দিই। এই সূত্রের উপর ভিত্তি করেই আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো আগে সূত্রটা আবার মনে করিয়ে দিই। দেখো, সূত্রটা ছিল কি? ফ্যারাডের সূত্র অনুযায়ী, ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোন একটা বদ্ধ কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, এই তড়িৎচালক শক্তি ই, এটা মান নির্ণয়ের সূত্র ছিল এরকম: ই সমান n ডিটি অফ ফাই। এখানে এনটা কি বলতে পারবা? এখানে এন কি? পাক সংখ্যা, তাই না? এখানে এন হলো পাক সংখ্যা, তাই তো? আচ্ছা, আর ডি ফাই হচ্ছে চৌম্বক পরিবর্তন, আর ডিটি হলো সময়। তাহলে এই সূত্র একটা কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই তড়িৎচালক শক্তির মান আমরা এই সূত্র অনুযায়ী নির্ণয় করতে পারি। তাহলে সূত্রটা কি? ই সমান এন ডিটি অফ ফাই। তো আজকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, তোমাদের আমি প্রশ্নটা দেখাই। তোমাকে দেখতে পাচ্ছ? প্রশ্নটাকে দেখতে পাচ্ছ? একটা প্রশ্ন দেওয়া আছে। জি স্যার। দেখো, প্রশ্নটা কি আছে যে দুটি কুণ্ডলী পি ও কিউ এর মধ্যকার পারস্পরিক আবেশ গুণাঙ্ক, পি ও কিউ এর মধ্যকার পারস্পরিক আবেশ গুণাঙ্ক 3 হেনরি। পারস্পরিক আবেশ গুণাঙ্ক 3 হেনরি। পি কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বৃদ্ধি পেয়ে 8 অ্যাম্পিয়ার হলো। পি কুণ্ডলীর পাক সংখ্যা 400। এটা হলো উদ্দীপক। আর প্রশ্নটা দেখো, এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন যেহেতু দিয়েছি, ক খ গ ঘ চারটাই আছে। কতে বলা হলো যে তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী হয় তাকে কি বলে? কি বলতে পারবা? যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে চলে, যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে চলে, দিক পরিবর্তন করে না, তাকে কি বলে? কেউ বলতে পারবা? সমপ্রবাহ না? এটাকে কি বলা হয়? সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। আচ্ছা, কারো একজন মাইক্রোফোনের শব্দ আসছে, তুমি মাইক্রোফোনটা মিউট করে রাখো, মাইক্রোফোনটা অফ করে রাখো, শব্দ আসছে। তো যে তড়িৎ প্রবাহ সর্বদা একদিকে চলে, দিক পরিবর্তন প্রবাহ বা সমপ্রবাহ। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নটা দেখো, আবিষ্ট প্রবাহের দিক এমন হয় যেন তার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়। আরেকটা শুরু হয়েছে। তোমরা নিজেরা কথা বলো না, আর মাইক্রোফোনটা মিউট করে রাখো। যখন আমি প্রশ্ন করব তখন অন করে কথা বলবে। আচ্ছা, তো এখানে 6 নম্বর কোশ্চেনে বলা আছে কি যে আবিষ্ট প্রবাহের দিক এমন হয় যেন তার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়, ব্যাখ্যা করো।
তো আগের দিন আমরা শিখেছিলাম না যে লেঞ্জের সূত্র অনুযায়ী যখন আমরা চুম্বকটা আনা নেওয়া করি, তো লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা জেনেছিলাম যে চুম্বকটার আনা নেওয়া করার ফলে তড়িৎ প্রবাহ এমন হয় যেন তা ওই চুম্বকটার আনা নেওয়াকে বাধা দেয়। চুম্বকটাকে যখন আমরা কাছে আনি তখন সেটাকে বিকর্ষণ করে, যখন দূরে নিয়ে যাই তখন সেটাকে আকর্ষণ করে, অর্থাৎ এই চুম্বকটাকে আনা নেওয়া করতে বাধা দেয়। আর চুম্বকটাকে আনা নেওয়া করতে বাধা দেয় মানেই হলো যে এইটা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়। তাহলে আমরা এটা খ নম্বর প্রশ্নটা লেঞ্জের সূত্র অনুযায়ী ব্যাখ্যা করতে পারি। বুঝতে পেরেছে সবাই? আচ্ছা, এবার গ নম্বর প্রশ্নটা দেখি আমরা। এখানে বলা হচ্ছে যে কিউতে পি ও কিউ দুইটা কুণ্ডলী, এই কিউতে আবিষ্ট তড়িৎচালক শক্তি নির্ণয় করতে হবে। তো আমরা এই বিষয়টা চিত্রের সাহায্যে দেখি, তোমাদের চিত্রের সাহায্যে আমি দেখাই। দুইটা কুণ্ডলী, প্রথম যেটা সেটা হলো পি কুণ্ডলী, আর দ্বিতীয় একটা কুণ্ডলী কিউ। তো খেয়াল করো যে দুইটি কুণ্ডলী, একটা হলো পি আর একটা হলো কিউ। তো এখন কি বলতে পারবা যে পি কুণ্ডলীকে কি কুণ্ডলী বলা হয়? আগে কি বলেছিলাম তোমাদের, পি কুণ্ডলীটা এটাকে কি বলা হয়? বলতে পারবে কেউ? স্যার বোঝা যাইতেছে না স্যার, আপনি স্ক্রিনটা বড় করে। চিত্র বোঝা যাচ্ছে না? জি না স্যার। তোমরা আমার যেটা ভিডিও ওটার মধ্যে ডাবল ক্লিক করো, তাহলে বড় হবে। ওটা বড় হলে দেখতে পারবা। আমার ভিডিও যেটা সেটাতে মানে আমার উইন্ডো যেটা সেটাতে ডাবল ক্লিক করো, দেখবা বড় হবে। দেখা যাচ্ছে? দেখা যায়? দেখো, এটা হলো পি কুণ্ডলী, এটা হলো কিউ কুণ্ডলী। পি কুণ্ডলীর সাথে একটা তড়িৎ উৎস যুক্ত, মানে একটা ব্যাটারি। আর কিউ কুণ্ডলীর সাথে কোনো তড়িৎ উৎস মানে ব্যাটারি যুক্ত নাই। তাহলে এই জন্য আমরা এটাকে বলবো কি? এটাকে বলবো বদ্ধ কুণ্ডলী। মনে আছে বদ্ধ কুণ্ডলী? এটাকে বলা হয় বদ্ধ কুণ্ডলী। তোমাদের মাইক্রোফোন গুলো অফ করো, শব্দ আসছে, বাইরের শব্দ আসছে, মাইক্রোফোন অফ করো। তো পি আর কিউ কুণ্ডলী দুটার মধ্যে পি কে বলা হয় মুখ্য কুণ্ডলী, পি কে বলা হয় মুখ্য কুণ্ডলী আর কিউ কে বলা হয় গৌণ কুণ্ডলী। আচ্ছা, এখানে পি আর কিউ দুটো কুণ্ডলী, এখানে বলা আছে কি এদের মধ্যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্কের মান বলা আছে দেখো পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম, এটার মান বলা আছে 3 হেনরি। বুঝলেন? আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করছি, 1 গ। তো পারস্পরিক আবেশ গুণাঙ্ক এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, এম এর মান হলো 3 হেনরি, 3 হেনরি। আচ্ছা, তারপরে বলা আছে কি যে পি কুণ্ডলীতে প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ডে 1 এমপি। পাশের মাইক্রোফোন বন্ধ করো, শব্দ আসছে, বাইরে শব্দ আসলে অন্যরা শুনতে পাবে না। আচ্ছা, এখানে কি বলা হলো যে পি কুণ্ডলীতে প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ডে,
তাহলে সময়ের পরিবর্তন ডিটি সেটা হলো 0.05 সেকেন্ড 0.05 সেকেন্ড। লিখে নাও, লেখা শেষ হলে বলবা। এবার তড়িৎ প্রবাহের পরিবর্তন তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই, আই দিয়ে তড়িৎ প্রবাহ প্রকাশ করা হয়, আর তড়িৎ প্রবাহের পরিবর্তন সেটা হলো ডিআই। তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই, এটা কি বলা হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার থেকে 8 অ্যাম্পিয়ার হলো, তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে 8 - 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 7 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে 7 অ্যাম্পিয়ার। উপরেটা আমি মুছে দেখি, সবাই দ্রুত লেখা শেষ করো, আমি উপরে গুলো মুছে দিচ্ছি। কুণ্ডলীর পাক সংখ্যা n হলো 400, কুণ্ডলীর পাক সংখ্যা n হচ্ছে 400। তো এখানে বলা হচ্ছে যে কিউতে আবিষ্ট তড়িৎচুম্বক শক্তি নির্ণয় করো, অর্থাৎ এই যে দ্বিতীয় কুণ্ডলী যেটা এঁকেছিলাম আমি, গৌণ কুণ্ডলী, এই গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচুম্বক শক্তির মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আবিষ্ট তড়িৎচুম্বক শক্তি সাররা কথা কইতেছে যে শোনা যাইতেছে না, লাইভ ক্লাস হইতেছে। তোমরা মাইক্রোফোন বন্ধ করো, আশেপাশে শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, আবিষ্ট তড়িৎচুম্বক শক্তি কি এটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি E সমান n dt of I, E সমান m dt of I, এই সূত্রটা দেখো, E সমান m dt of I। তো এখানে আমরা সবগুলো মানই বের করেছি, মানগুলো বসিয়ে দেবো। তো যখন আমি প্রশ্ন করবো তোমরা তখন মাইক্রোফোন গুলো অন করবে, কারণ আশেপাশে শব্দ যখন আসে তখন অন্যরা শুনতে পায় না, ডিস্টার্ব হয়। ঠিক আছে, তো দেখো তো এটুকু বুঝতে পেরেছো কিনা, যদি কারো বুঝতে অসুবিধা থাকে প্রশ্ন করবে। আমরা জানি E সমান m dt of I, এখানে আমরা মান বসিয়ে দেবো, প্রত্যেকটা মানই আমাদের জানা আছে। সবার লেখা শেষ হলে বলো, আমি নিচের অংশগুলো মুছে দিব। নিচের অংশগুলো কি লেখা শেষ? লেখা বুঝতে না পারলে বলো, আমি আবার বলছি। প্রথম থেকে বলি, পারস্পরিক আবেশ গুণাঙ্ক m 3 হেনরি, সময়ের পরিবর্তন dt 0.05 সেকেন্ড, সময়ের পরিবর্তন dt হলো 0.05 সেকেন্ড। তড়িৎ প্রবাহের পরিবর্তন di, সেটা হলো 8 - 1 অ্যাম্পিয়ার, কারণ এখানে বলা আছে তড়িৎ প্রবাহটা 1 অ্যাম্পিয়ার থেকে 8 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়। তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তন di সমান 8 - 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 7 অ্যাম্পিয়ার। আর পাক সংখ্যা বলা আছে, পাক সংখ্যা n = 400। তো কি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচুম্বক শক্তি E = what, এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা সূত্র জানি, আমরা জানি E সমান m dt of I,
এই সূত্রে আমরা মান বসাবো। লেখা হয়ে গেল বলতো, লেখা শেষ। জি লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে মানগুলো বসিয়ে দেই। দেখো এম এর মান ছিল 3, ডিআই তড়িৎ প্রবাহের পরিবর্তন ছিল 7, ডিটি সময় পরিবর্তন সেটা হলো 0.05। আচ্ছা তড়িৎচালক শক্তি ই, এটা একক কি কেউ বলতে পারবা? তড়িৎচালক শক্তির একক? তড়িৎচালক শক্তি মানে ভোল্টেজ, ভোল্টেজের একক বলো তো কেউ? বলতে পারবা? তড়িৎচালক শক্তি এক প্রকার ভোল্টেজ, এই জন্য এটা একক হচ্ছে ভোল্ট, ভি। তড়িৎচালক শক্তি ই, এটার একক হচ্ছে ভোল্ট। তাহলে ই সমান 3 × 7/0.05। তো ভাগ করলে আমরা একটু ক্যালকুলেশন করি, যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেশন করে ফেলো তো, কত আসে? 420। রাইট, 420 ভোল্ট। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান 420 ভোল্ট। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। গয়ের অ্যান্সার হচ্ছে এটা। তো গড় সবাই বুঝেছো তো? সূত্রে মান বসিয়ে দিলে হয়, বুঝেছো তো? জি স্যার। আচ্ছা তাহলে আমরা ঘ নাম্বারটা যাই। দেখো ঘ নম্বরে কি বলা হচ্ছে, কিউতে পাক সংখ্যা দ্বিগুণ করা হলে চৌম্বক ফ্লাক্সের গড় পরিবর্তন গাণিতিক ভাবে দেখা করো। দেখো কিউ কিন্তু দুইটা, একটা হলো ই সমান এন ডিটি অফ আই, আবার আমরা আগের দিন দেখেছিলাম ই সমান এন ডি ফাই বাই ডিটি, এটা একটা সূত্র। এখন কোন ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? আগের যে অঙ্কটা আমরা করলাম সেখানে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া ছিল। তড়িৎ প্রবাহটা বলা হয়েছিল যে 1 অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে 8 অ্যাম্পিয়ার হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া ছিল। সেই জন্যই আমরা ওইখানে এই সূত্রটা ব্যবহার করলাম। আর এখন দেখো ঘতে যেটা বলা হচ্ছে যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন মানে চৌম্বক ফ্লাক্স ফাই এই সম্পর্কিত। কাজে এই দ্বিতীয় ঘ নম্বরটা যেটা, সেটা বেলাতে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব, মানে এন ডিটি অফ ফাই এটা ব্যবহার করব, কারণ এখানে ডি ফাই মানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। সেই জন্য আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। ঠিক আছে, আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন তড়িৎ প্রবাহের পরিবর্তন বলবে তখন আমরা ই সমান এম ডিটি অফ আই, এই তড়িৎ প্রবাহের পরিবর্তনের বেলাতে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর চৌম্বক ফ্লাক্স সম্পর্কিত যখন বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা তাহলে আমরা ঘ নাম্বারটা শুরু করি। দেখো ঘ নাম্বারটা শুরু করা যাক। তো এখানে দেখো আমরা গ থেকে যেটা পেয়েছি সেই মানটা লাগবে, ভি এর মান। তো লিখে নাও, গ হতে পাই ই সমান 420 ভোল্ট। গ থেকে আমরা এটা পেয়েছি। আর কিউ কুণ্ডলীর পাক সংখ্যা শুরুতে ছিল 400। তাহলে আমরা এভাবে লিখবো, আদি পাক সংখ্যা N1 ধরলাম, কিউ কুণ্ডলীর পাক সংখ্যা শুরুতে ছিল 400। তাহলে কিউ কুণ্ডলীর পাক সংখ্যা ছিল প্রথমে 400, সময় পরিবর্তন দেখো ডিটি,
সময় পরিবর্তন ডিটি আগেরটাই 0.05 সেকেন্ড। তাহলে আমরা এখানে ডি ফাই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কত সেটা নির্ণয় করব। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন প্রথম ক্ষেত্রে এই জন্য ডি ফাই 1 নাম দিলাম। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই 1 এটার মান কত হয় এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো সূত্র একটু আগে বললাম, আমরা জানি equal to n dt phi of dt. সূত্র হবে এটা E সমান L d phi by dt। এখন প্রথম ক্ষেত্রে পাক সংখ্যা n1, এই জন্য এখানে n1 লিখলাম। আর প্রথম ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন সেটাকে d phi 1 ধরলাম। তাহলে E সমান n1 d phi 1 by dt। আচ্ছা, এখান থেকে আমরা d phi 1 অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন এটা নির্ণয় করব। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন নির্ণয় করব। দেখো তাহলে ক্রস গুণ করলে এরকম লেখা যায় n1 d phi 1 সমান e dt। সেখান থেকে d phi 1 কি লেখা যায়? d phi 1 e dt divided by n1. d phi 1 সমান e dt by n1। দেখো e dt by n1, এখানে আমরা মান বসিয়ে দিই। e এর মান 420, dt এর মান হলো 0.05 আর n1 400। এটা একক হচ্ছে চুম্বক ফ্লাক্স, চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। তো একদিন ক্যালকুলেশন করতে কত আসে? 0.0525। হ্যাঁ, কত আসে? 0.0525। 0.052 এত ওয়েবার। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে প্রথম ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন সেটা হলো 0.0525 ওয়েবার প্রথম ক্ষেত্রে। তো এখানে বলা হয়েছে কি যে পাক সংখ্যা যদি দ্বিগুণ করা হয় চৌম্বক ফ্লাক্সের গড় পরিবর্তন মানে পরিবর্তন আর কি। তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কিরকম পরিবর্তিত হবে? তাহলে আমরা যখন পাক সংখ্যা দ্বিগুণ করব তখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কত হয় সেটা আমরা নির্ণয় করব। তো এটা কি সবার লেখা শেষ? লেখা শেষ হলে বলো, আমি পরের অংশে যাব। তার একটু আচ্ছা দেখো শেষ করো। তোমাদের অন্য আরো যারা ছিল তারা তো জয়েন করলো না, ওদের সাথে কি কথা হয়েছে? না তো, আমি তো সবাইকে জানিয়েছি, তারপরে তো যোগাযোগ করে নাই। এখন অনলাইন ক্লাসগুলো তো জরুরি। কথা হয় না এখনো। শেষ লেখা? জি স্যার। হ্যাঁ, শেষ হলে বলো, নাহলে আমি দাঁড়িয়ে থাকবো শুধু শুধু। আচ্ছা, এবার দেখো
পাক সংখ্যা যখন দ্বিগুণ করা হলো, পাক সংখ্যা যখন দ্বিগুণ করা হলো তখন চৌম্বক চাপের পরিবর্তনটা কি হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র পাক সংখ্যা, বাদ বাকি সব কিন্তু আগের মতনই একই। তাহলে এক্ষেত্রে আমরা এরকম লিখবো E 420 ভোল্ট, তারপরে N2 পাক সংখ্যা, এক্ষেত্রে N2 সেটা হলো দ্বিগুণ অর্থাৎ 800, 800 পাক সংখ্যা এখন দ্বিগুণ 800, 800 হবে। রাইট। আর সময়টা আগের মতনই, সময় dt হলো 0.05 সেকেন্ড, সময়টা আগের মতনই। আচ্ছা, তারপরে এখানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন d52, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যেটা সেটাকে আমরা ধরবো d52, এটাই আমরা নির্ণয় করতে চাচ্ছি। তো d52, তাহলে আমরা সূত্রটা ব্যবহার করি ঠিক আগের মতন, আবার E সমান n2 d52 বাই dt, বা n2 d52 equal to E into dt, বা d52 সমান E into dt by n2। এখানে আমরা মান বসিয়ে দিই, E এর মান হলো 420, dt 0.05, আর phi2 হলো 800, phi2 হচ্ছে 800, দুঃখিত, n2 হলো 800, n2 হলো 800 এত ওয়েবার। আমার লেখা কি তোমরা বুঝতে পারছো? লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো তো ক্যালকুলেশনটা কত আসে। 0.02625 ওয়েবার। সুতরাং 0.026 d52 সমান 0.02625 বাই। ওয়েবার। আচ্ছা, তাহলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন সেটা কি আগের থেকে বেশি হলো না কম হলো? বেশি। আগে ছিল কত? আগে ছিল 0.0525। তাহলে আগে ছিল d51 0.0525 এত ওয়েবার। তাহলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন কোনটা বেশি, d51 বেশি নাকি d52 বেশি, কোনটা বেশি? d52 বেশি। দেখো 0.02 আর 0.05 কোনটা বলো? D5 বেশি। d51 এইখানে পয়েন্টের পরে দুইবার পরে 5, পয়েন্টের পরে দুইবার পরে 2, তাহলে কোনটা বলো? phi1 বলো না d51 বলো না d52 বলো? জি phi1 বড়। d51 বলো। অর্থাৎ যখন পাক সংখ্যা আমরা দ্বিগুণ করব চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনটা তখন হ্রাস পাবে, চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন সেটা হ্রাস পাবে, এটাই নির্ণয় করতে বলা হয়েছে যে দ্বিগুণ যখন করা হবে তখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। আচ্ছা, এখন আমরা লিখি, সুতরাং এই লাইনটা লেখার প্রয়োজন নেই, এটা তো তোমরা আগেই পেয়েছো। সুতরাং d52 বাই d51 ভাগ করো 0.0525 বাই 0.02625 ভাগ করো, তো দেখো হাফ আসে কিনা, 2 মানে 1/2 আসে। জি। আচ্ছা, তাহলে কি পাক সংখ্যা দ্বিগুণ করা হলে চৌম্বক ফ্লাক্স এর পরিবর্তন অর্ধেক হবে। তাহলে কথাটা লেখো, সুতরাং পাক সংখ্যা দ্বিগুণ করা হলে পাক সংখ্যা দ্বিগুণ করা হলে পাক সংখ্যা দ্বিগুণ করা হলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন
চুম্বক ফ্লাক্সের পরিবর্তন অর্ধেক হবে। আচ্ছা আমি আবার বলছি, দেখো এখানে লেখা আছে পাক সংখ্যা দ্বিগুণ করা হলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন অর্ধেক হবে। সবাই লেখা শেষ? লেখা শেষ করলে আমাকে বলবেন। শেষ। আচ্ছা তাহলে আমরা পরের অংশে যাই। আমরা একটা গাণিতিক সমস্যা দেখলাম, এখন আমরা কিছু থিওরি আলোচনা করব। আচ্ছা তাহলে আমরা কিছু থিওরি আলোচনা করি। আচ্ছা এখন আমরা সক্রিয় আবেশ, পারস্পরিক আবেশ এরকম দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশ। তো সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশ নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো সক্রিয় আবেশ বিষয়টা কি এটা আমরা আগে জানার চেষ্টা করি। আমরা একটা চিত্র দেখি, দেখো আচ্ছা এরকম একটা চিত্র দেখো, যে এরকম একটা কুণ্ডলী, এটা হচ্ছে একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর সাথে একটা ব্যাটারি যুক্ত, একটা পরিবর্তনশীল রোধ নেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যাতে প্রয়োজন মতো তড়িৎ প্রবাহের মান বাড়াতে পারি অথবা কমাতে পারি, এই উদ্দেশ্যেই পরিবর্তনশীল রোধ, আর একটা সুইচ দিয়ে আমরা তড়িৎ প্রবাহটা অন বা অফ করতে পারবো। আচ্ছা এরপরের বিষয়টা খুব ভালো করে খেয়াল করবে, সবাই খুব মনোযোগ দিবে। যখন আমরা সুইচ অন করবো তখন এই বর্তনীতে তড়িৎ প্রবাহ চলা শুরু হবে, তাই তো? বর্তনীতে তড়িৎ প্রবাহ চলা শুরু হবে এবং এই কুণ্ডলীটা তখন তড়িৎবাহী সলিনয়েডের ন্যায় আচরণ করবে, কারণ এটা তো একটা সলিনয়েড, এই ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলবে তখন সেটা তড়িৎবাহী সলিনয়েডের ন্যায় আচরণ করবে, অর্থাৎ তখন সেটা একটা দণ্ডচুম্বকের মতো আচরণ করবে। মনে আছে তো? তড়িৎবাহী সলিনয়েড দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে, এটা আমরা জানি। তখন সেটা একটা দণ্ডচুম্বকের মতো আচরণ করবে, অর্থাৎ স্যার কথাটা আরেকবার বলবেন। আচ্ছা আবার বলি, দেখো মানে যখন আমরা সুইচ অন করব তখন বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। বর্তনীতে তড়িৎ প্রবাহ চলবে মানে কি, এটা একটা সলিনয়েড, এই সলিনয়েডের মধ্যেও তড়িৎ প্রবাহ চলবে। তাহলে ওই মুহূর্তে এইটা তড়িৎবাহী সলিনয়েডের মতো আচরণ করবে। যখন এই সলিনয়েডের ভিতর তড়িৎ প্রবাহ চলবে তখন সেটা একটা তড়িৎবাহী সলিনয়েডের ন্যায় আচরণ করবে। তো আমরা জানি তড়িৎবাহী সলিনয়েড একটা দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে, অর্থাৎ এই তড়িৎবাহী সলিনয়েডের এক প্রান্তে নর্থ মেরু এক প্রান্তে সাউথ মেরু এরকম তৈরি হয়, এটা আমরা জানি। এক প্রান্তে নর্থ হবে এক প্রান্তে সাউথ হবে, সেটা নির্ভর করবে যে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে তার উপরে নির্ভর করবে। তো আমরা ধরে নিই যে এই প্রান্তে নর্থ তৈরি হলো, এই প্রান্তে সাউথ তৈরি হলো, তাই না? জি স্যার। আচ্ছা তো এখন এখান থেকে চুম্বক বলরেখাগুলো এই পাশ থেকে এদিকে যাবে, আমরা জানি নর্থ থেকে সাউথের দিকে চুম্বক বলরেখাগুলো যায়, এরকম ভাবে যাবে অসংখ্য চুম্বক বলরেখা নর্থ থেকে সাউথের দিকে যাবে, এটা আমরা জানি। এখন কথা হলো যে যখন আমরা সুইচ অন করবো, সুইচ অন করার সাথে সাথে কিন্তু তড়িৎ প্রবাহটা তার সর্বোচ্চ মানে পৌঁছাবে না। কথাটা খেয়াল করবা, ধরা যাক এই বর্তনীর তড়িৎ প্রবাহ চলে হলো
10 অ্যাম্পিয়ার। সুইচ অন করার বেশ কিছুটা সময় পর আমরা দেখতে পাবো যে এখানে ধরা যাক 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন সুইচ অন করার সাথে সাথে কিন্তু তড়িৎ প্রবাহটা 0 থেকে একবারে লাফ দিয়ে 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে তা না, কিন্তু একটু হলেও সময় লাগবে। 0 থেকে 10 অ্যাম্পিয়ারে পৌঁছাতে একটু হলেও সময় লাগবে, ঠিক আছে? তো তড়িৎ প্রবাহটা 0 থেকে যখন বাড়তে বাড়তে 10 অ্যাম্পিয়ারে যাবে তখন কি হবে, এই যে নর্থ সাউথ এর শক্তিটাও 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছাবে, তাই হবে না? কারণ তড়িৎ প্রবাহ বৃদ্ধির সাথে সাথে এই সলিনয়েডের চুম্বক শক্তিও বাড়তে থাকবে। তো যখন চুম্বক শক্তি বাড়তে থাকবে এই সলিনয়েডের যে চুম্বক বলরেখা অর্থাৎ সলিনয়েডের যে চুম্বক ফ্লাক্স সেটার পরিমাণও বাড়তে থাকবে। ধাপে ধাপে বলছি, সবাই কিন্তু প্রত্যেকটা ধাপ ভালো করে খেয়াল করবে। যখন সুইচ অন করবো খুব অল্প সময় লাগবে যদিও, কিন্তু ঘটনাটা এরকম ঘটবে যে যখন সুইচ অন করবো, সুইচ অন করার পর তড়িৎ প্রবাহটা 0 থেকে বাড়তে বাড়তে 10 অ্যাম্পিয়ারে যাবে। খুব সামান্য হলেও সময়টা লাগবে, 0 থেকে বাড়তে বাড়তে 10 অ্যাম্পিয়ারে যাবে। যখন তড়িৎ প্রবাহটা 0 থেকে বাড়তে বাড়তে 10 অ্যাম্পিয়ারে যাচ্ছে তখন এই যে সলিনয়েড, এই সলিনয়েডের যে চুম্বক শক্তি, এই চুম্বক শক্তির মানও 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই সলিনয়েড যদি তার চুম্বক শক্তি বাড়তে থাকে তার মানে কি তার চুম্বক বলরেখা সেটার মানও বাড়তে থাকবে, ঠিক আছে? জি স্যার। সেটার মানও বাড়তে থাকবে। ওই চুম্বক বলরেখা যা কিনা 0 থেকে বৃদ্ধি পাচ্ছে এবং সেই চুম্বক বলরেখা এই কুণ্ডলীর মধ্যে প্রবেশ করছে, তাহলে আমরা এখন এরকম চিন্তা করতে পারি না যে এই কুণ্ডলীর মধ্যে চুম্বক ফ্লাক্স অর্থাৎ এই কুণ্ডলীর মধ্যে চুম্বক বলরেখার সংখ্যা 0 থেকে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছাবে। কুণ্ডলীর মধ্যে চুম্বক ফ্লাক্সের সংখ্যা 0 থেকে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছাবে, এরকম হবে না? জি স্যার। ফলে আমরা এর আগে দেখেছি যে যখনই কোনো কুণ্ডলীতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, সেটা বৃদ্ধি পাক বা হ্রাস পাক, তখনই সেই কুণ্ডলীতে তড়িৎচল শক্তি আবিষ্ট হয়। এখন এখানে একটাই কুণ্ডলীতে তড়িৎচল শক্তি আবিষ্ট হচ্ছে বলে এটাকে বলা হয় কি সক্রিয় আবেশ। মানে একটাই কুণ্ডলী যার ভিতরে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে, তড়িৎ প্রবাহের পরিবর্তন হওয়ার ফলে ওই কুণ্ডলীতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফলে এই কুণ্ডলীতে একটা তড়িৎচল শক্তি অর্থাৎ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সক্রিয় আবেশ। সক্রিয় আবেশ, তাহলে সক্রিয় আবেশ কি আমরা এটা আর একটু ভালো করে বুঝি। যখনই কোন একটা মাত্র কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ওই কুণ্ডলীতে ক্ষণস্থায়ী ভাবে একটা তড়িৎচল শক্তি উৎপন্ন হয়, এই যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে বললাম, তো সেখানে একটা তড়িৎচল শক্তি উৎপন্ন হবে। এই যে একটাই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফলে সেখানে একটা তড়িৎচল শক্তি আবিষ্ট হবে, এটাকেই বলা হয় সক্রিয় আবেশ। বলা হয় কি সক্রিয় আবেশ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা শোনো, জি স্যার। পরে তোমাদের কানেকশন অফ হয়ে গেলে আমি আবার তোমাদেরকে ইয়ে দিব, মিটিং এর আইডি দিব, ঠিক আছে? একই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা আবার ঢুকে যাবা। জি স্যার। আচ্ছা, তো তাহলে দেখো আমরা সক্রিয় আবেশ এই সংক্রান্ত একটা সূত্র দেখবো এখানে। তো এই কুণ্ডলীতে যে চুম্বক ফ্লাক্স আবিষ্ট হয় সেই চুম্বক ফ্লাক্সের পরিমাণ ফাই ইনটু এন, মানে ফাই হচ্ছে একটা পাকের জন্য চুম্বক ফ্লাক্স। তো কুণ্ডলীর পাক সংখ্যা যদি এন হয় তাহলে মোট চুম্বক ফ্লাক্স কি হবে, এন ইনটু ফাই না? জি স্যার, n into 5। আচ্ছা, তো এন ফাই সমানুপাতিক আই, এটা বলা যায় কারণ তড়িৎ প্রবাহ যত বৃদ্ধি পাচ্ছে চুম্বক ফ্লাক্সের পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে, তাহলে চুম্বক ফ্লাক্সের পরিমাণ তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এটা বলা যায়। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এন ফাই ইকুয়াল টু একটা ধ্রুবক, এটা নাম দিলাম আমরা এল, এটা নাম দিলাম এল, এটা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক। এই এলটাকে বলা হয় সক্রিয় আবেশ গুণাঙ্ক, এলটাকে বলা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক। তাহলে আমরা সূত্রটা কি বলবো, এন ফাই সমান এল আই, এন ফাই সমান এল আই। এটা একটা সূত্র যেখানে এল হলো সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয় সক্রিয় আবেশ গুণাঙ্ক। তাহলে তোমরা এই সূত্রটাও মনে রাখবা, এটা আমি বক্স করে দিই অঙ্ক করার জন্য, এটা লাগবে।
এন ফাই সমান এল আই। আচ্ছা, এখানে এল হলো সক্রিয় আবেশ গুণাঙ্ক। আমরা সক্রিয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা দেখবো। এখানে সক্রিয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা দেখবো। তোমাদের কি এটুকু লেখা শেষ? জি স্যার। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি। যদি I সমান 1 অ্যাম্পিয়ার হয় তখন n ফাই সমান লেখা যায় L। খেয়াল করো এই সমীকরণে যদি I অর্থাৎ তড়িৎ প্রবাহ এটা যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে এটার মান 1 হয়ে গেলে n ফাই সমান L লেখা যায় না? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা। আমরা এভাবে বলবো যে একটি মাত্র কুণ্ডলীতে, এখানে একটাই কুণ্ডলী, একটি মাত্র কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, একটি মাত্র কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয় তার মানকেই বলা হয় সক্রিয় আবেশ গুণাঙ্ক। একটি মাত্র কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয়, মানে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স ওর মধ্যে প্রবেশ করে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয়